নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। স্থায়ীকরণ এবং বেতন সংক্রান্ত বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন সাফাই কর্মীদের। অবিলম্বে তাদের দাবি না মানলে আগামীকাল থেকে পৌরসভার সাফাই কাজ বন্ধ রাখার হুমকি। বেঁচে থাকার রসদ নদী বন্ধ হওয়ায় পেটে টান ও রোজগার বন্ধ নদী পাড়ের বাসিন্দাদের। বর্ষা শেষে কবে নদী খুলবে ও ঘরে দুমুঠো অন্নের সংস্থান হবে, আপাতত সেদিকেই তাকিয়ে তারা। একের পর এক ট্রেন দুর্ঘটনা, আতঙ্কিত সাধারণ যাত্রী থেকে শুরু করে অগণিত মানুষ। যাত্রীর সুরক্ষা নিয়ে বারবার প্রশ্নের মুখে ভারতীয় রেল, কারণ আজ ফের উত্তরপ্রদেশের গোন্ডায় ঘটে গেছে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তাই বারবার এই প্রশ্নই মানুষের মনে ফিরে আসছে। যাত্রীর সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। দিন কয়েক আগে শিলিগুড়ির কাছে রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। তারই মাঝে আজকের এই দুর্ঘটনা যাত্রী ও সাধারণ মানুষকে হতবাক করে দিয়েছে। ট্রেনে ওঠার পর আদৌ একজন যাত্রী গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার ট্রেন 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের 10 থেকে 12টি কামরা এদিন দুপুরে লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে সূত্রের খবর। এই খবর লেখা পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে এসে তারা উদ্ধার কাজে হাত লাগান। ঘটনা আজ করতে পেরেই হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। সঠিক তদন্তের পরেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। তবে যে কারণেই দুর্ঘটনা ঘটুক, সাধারণ মানুষের সবচেয়ে ভরসাযোগ্য যোগাযোগ মাধ্যম আজ প্রশ্নের মুখে। একাধিক দাবি নিয়ে জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ সাফাই কর্মী ইউনিয়নের। জমির পাট্টা হচ্ছে না কেন পৌর কর্তৃপক্ষ? জমির পাট্টা হচ্ছে না কেন পৌর কর্তৃপক্ষ? সময় মতন বেতন দেওয়া হচ্ছে না কেন পৌর কর্তৃপক্ষ? জবাব দাও। সাফাই কর্মীদের বিক্ষোভ জলপাইগুড়ি পুরসভায়। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার বিকেল নাগাদ পুরসভা ঘেরাও করেন সাফাই কর্মীরা। সময় মতো বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ সহ বেশ কয়েক দফা দাবিতে পুরসভায় ডেপুটেশন এবং বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। এদিন প্রায় 5 শতাধিক সাফাই কর্মীরা ও তার পরিবারের সদস্যরা জলপাইগুড়ি জেলা পরিষদের সামনে থেকে একটি ধিক্কার মিছিল করে জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা বলেন, অবিলম্বে তাদের বেতন সহ আরো একাধিক দাবি পূরণ না হলে আগামীকাল থেকে পৌরসভার সাফাই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে তারা। যদিও বিষয়টি নিয়ে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, সাফাই কর্মীদের সমস্যা এর আগেও ছিল, অনেক সমাধান করা হয়েছে। আগামীতেও তাদের নিয়ে জলপাইগুড়ি পৌরসভা চিন্তা ভাবনা করছে। আমাদের অনেক দীর্ঘদিনে অনেক দাবি আছে। আমাদের পৌরসভা দীর্ঘদিন থেকে বেতন দিচ্ছে না, গ্র্যাচুইটি টাকা, পেনশন, মাইনা, তারপরে পেনশন এরিয়া 2 মাস 3 মাস হয়ে গেল মাইনা আর পেনশন দিচ্ছে না। এমনও আছে যারা 3 বছর 4 বছর আগে রিটায়ার করেছে, গ্র্যাচুইটির 1 টাকা একটা ইনস্টলমেন্টও দেওয়া হয় না পৌরসভা থেকে। জিজ্ঞাসা করলে বলা হয় যে পেনশন পাচ্ছেন তো, পেনশন মানে আমরা কি করব? আমাদের মা বাবারা সারা জীবন পৌরসভাকে দিয়ে চলে গেল, রিটায়ারমেন্টের দিন একটা বুকেও দেওয়া হয় না ফুলের তোড়া। আর বাদ বাকি অফিসাররা যারা রিটায়ার করে ওদেরকে আবার খুব ভালো করেই করা হয়। আমরা বঞ্চিত হব কেন? গোটা জলপাইগুড়িতে আমরা পরিষ্কার রাখি জলপাইগুড়িকে। আর আজকে আমাদেরকে মূল দাবি কি রয়েছে? আমাদের মূল দাবি রইল সঠিক সময় আমাদের পেনশন, গ্র্যাচুইটি, ছুটি তো নাই আমাদের সবাই কর্মচারী, আবার বেতন
ঠিক সময় আমাদেরকে বেতনও দেওয়া হয় না আমাদের কর্মচারীদের। আমার মা 5 বছর গত 5 বার লিটার 1 টাকা পাওয়া গেল, মার হার্টের প্রবলেম আছে, চিকিৎসা করতে পারছে না। সাফাই কর্মী কতজন রয়েছে পৌরসভার? প্রায় 500 জন। 500 জন। সঠিক বেতন পাচ্ছে না, পাওয়া যাচ্ছে, পেনশন পাওয়া যাচ্ছে না, তো দিচ্ছে না, গ্র্যাচুইটি টাকা পাওয়া যাচ্ছে না, পেনশন পাওয়া যাচ্ছে না। আর এর জন্যই আজকে কারা? আজকে আমরা এই সাফাই কর্মী ইউনিয়ন দেখুন জমা দিব। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর কর্মী সংঘ। কি নাম? আমার নাম পাপ্পু রাউত। আমরা হরিজন বস্তি, আমরা আমাদের অখিল ভারতীয় সাফাই কর্মচারীর পক্ষ থেকে আজকে আমরা আমাদের পৌরমাতা এবং উপপৌরপতির কাছে আমরা আজকে চিঠি আমাদের বিভিন্ন রকম দাবি দেওয়ার জন্য গণডেপুটেশন দিতে এসেছি। কারণ আমরা পৌরসভা থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমাদের যারা টেম্পোরারি হিসাবে কাজ করে পৌরসভায় অস্থায়ী কর্মী, তাদের সঠিক সময়ে বেতন প্রদান করা হয় না পৌরসভা থেকে। তাদের অস্থায়ী কর্মচারীদের ছুটির কোনো ব্যবস্থা নেই, তাদের কোনো তাদের কোনো ফ্যাসিলিটি নেই, যেমন ইপিএফ, ইএসআইসি, নানা রকমের ফ্যাসিলিটি আমরা নানা রকম দপ্তরে দেখতে পাই, কিন্তু আমাদের পৌরসভা আমাদের কোনো রকমের ফ্যাসিলিটি বা পৌর কিছু প্রদান করে না। এবং পৌরসভায় যারা সাফাই কাজের সাথে যুক্ত, তাদের কোনো পিপিইস দেওয়া হয় না, যেমন তাদের গামবুট এবং ঝাড়ু। আগামী গত দিনগুলোতে যে আমরা ঝাড়ু পেতো আমাদের পৌরসভার কর্মচারীরা, সেটাও পৌরসভা বন্ধ করে দিয়েছে। তাদের কোনো গামবুটের ফ্যাসিলিটি নেই, তারা সকালে রাস্তায় ভিজে ভিজে রাস্তা পরিষ্কার করছে, যেটা পৌরসভা দেখে না। এবং আমাদের কর্মীদের উপরে নানা রকমভাবে অত্যাচারিত করা হয়। তারা কোনো কারণে যদি একদিন তাদের কর্মস্থলে না পৌঁছায় বা কোনো অসুবিধার জন্য না যেতে পারে, তাদের ন্যূনতম হাজিরা 200 কত টাকা বা 100 কত টাকা হাজিরা, 3900 টাকা বেতন। এখনকার দিনে 3900 টাকা বেতনের মধ্যে একটা পরিবার চালানো একদম অচল ব্যাপার। একটা পরিবার 3900 টাকায় কোনো মতে চালানো যায় না। তার মধ্যেও যদি পৌর কর্তৃপক্ষের কাছে আমাদের যে কর্মীরা একদিন যদি কাজে না যায়, তাদের বেতন কেটে নেওয়া হয়, তাদের ছুটির ব্যবস্থা নেই যেহেতু। তাহলে তারপরে হচ্ছে আমাদের আরও রকম অভিযোগ সুবিধা আছে, যেমন পেনশনের একটা ব্যবস্থা, পেনশন একটা ডেটে হয় না। পেনশনে যারা আমাদের বিধবা মারা, বয়স্ক জ্যেষ্ঠ, তাদের জন্য পেনশনের ব্যবস্থা, তারা সময় মতন পেনশন পাচ্ছে না। কি নাম তোমার? আমার নাম প্রবীণ রাউত। সমস্যা যদি থাকে আমরা বলি যে আমরা পৌরসভায় যখন আমরা দায়িত্বে আসি এবং আমাকে এই চেয়ারে দায়িত্ব দেওয়া হয়, প্রথম বসে কিন্তু বেতনের সমস্যাটা আমরা প্রথমেই মিটিয়ে দিয়েছিলাম অনেকটা। আমরা কিন্তু বেতন বাড়িয়েছিলাম যখন পৌর প্রশাসক বোর্ড আমরা বসেছিলাম। আমরা চেষ্টা করেছি কিছু বেতন তখন থেকেই বাড়ানো। তারা বেতন সম্পর্কিত বিষয় নিয়ে অবশ্যই এসেছে, কিন্তু আমাদের সঙ্গে বসবার পর যে আলোচনা উঠে এলো, বিভিন্ন স্যানিটারি দপ্তরের বিভিন্ন সমস্যা নিয়ে ওনারা বললেন যে অবশ্যই সামান্য বেতন আমাদের পৌরসভার তরফ থেকে আমরা যে বেতন ওনাদের দিয়ে আসছি, সেটা ছাড়াও আমরা প্রশাসক বোর্ডে বসার পর তাদের বেতন বাড়িয়েওছি, চেষ্টা করেছি কিছুটা করার। এবং আপনারা জানেন যে আমাদের পুরো পৌরসভায় পুরোটাই চলে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল দিয়ে। পার্মানেন্ট স্টাফের থেকে আমাদের 3 গুণ বেশি আমাদের ওন ফান্ড থেকে প্রত্যেক কর্মচারীকে বেতন দিতে হয়। সেক্ষেত্রে অবশ্যই ব্যাপারটা পৌরসভার পক্ষে অনেকটাই কষ্টসাধ্য। কিন্তু এরা বলছে 3000 না, আপনাকে বারংবার বলেছে। আমি তো বললাম ওনারা যে বিষয়টি নিয়ে এসেছিল আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখবো। আগামীতেও আমরা পৌর প্রশাসক বোর্ডের থেকে যখন বাড়িয়েছিলাম, আমরা নিশ্চয়ই আগামীতেও এটা নিয়েও আমরা ভাববো। আমরা নিশ্চয়ই সহানুভূতিশীল, কারণ তারাই আমাদের শহরের মূল কারিগর। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা কনজারভেন্সি কাজ করা, নোংরা আবর্জনা থেকে ড্রেনের কাজ থেকে শুরু করে তারাই করে। আমরা প্রথমেই বোর্ডে বসে আমরা যে সামান্য তাদের মাইনে বাড়িয়ে দিয়েছি, ওনাদের এই দাবি নিশ্চয়ই যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। আমরা নিশ্চয়ই আবার বসে একটা সিদ্ধান্তে উপনীত হব। তারপরেও যে বিষয়গুলি উঠে এলো সেটা হচ্ছে স্যানিটারি দপ্তরের বিভিন্ন, সেগুলো মিটিয়ে দেওয়া যাবে, সেগুলো কোনো বড় সমস্যা নেই। এছাড়াও ওনারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে বললো, অফিসের প্রবলেমের কথা বললো, বিভিন্ন কর্মচারীর মধ্যে কি সমস্যা হচ্ছে সেগুলো ওনারা বিশেষ করে তুলে ধরলেন। আরেকটা বিষয় যেটা বলছিল সেটা হচ্ছিল যে মাসের মাইনে। ওটাও বলি, আমি আজকে 18 বছর ধরে আমি এখানে কাউন্সিলর। তা যখন ভাইস চেয়ারম্যান আমি ছিলাম, তখন আমার মনে আছে যে আগের বোর্ডে আমার কাছে ওনারা সবসময়, যেহেতু আমি তখন স্যানিটারি দপ্তরের বিভাগে ছিলাম, মে মাসের মায়না জুন মাসে, জুন মাসের মায়না জুলাই মাসে, অর্থাৎ ওনারা ওটা ধরছেন 1 মাস আমাদের পেছনে আছে। আমার মনে আছে যে ভাইস চেয়ারম্যান থাকাকালীন আমি 6 মাসের মাইনে বাকি
তখন বোর্ড দিতে পেরেছে 2 মাস, ম্যাডাম আপনি একটু দেখুন। একই জায়গাটা থেকে কিন্তু আমরা দায়িত্ব পাওয়ার পর ওনাদের মাইনেটা রেগুলারাইজ করেছি। এখন ওনারা বুঝতে হয়তো ভুল করছেন যে মে মাসের মাইনে তো জুনেই হবে, হয়তো আমরা কিছুটা দিন আমাদের পেছানো, মানে মে মাসের মাইনা যদি জুনে হয় আমাদের সেই মাইনেটা হয়তো আমরা 1 তারিখে করতে না পেরে আমরা 20 তারিখের পরে হয়ে যাচ্ছে। তখন ওনারা ধরছেন ওটাকে আমরা 1 মাস আমরা পিছিয়ে আছি। বিষয়টা এই জায়গাটা পর্যন্ত আমরা আনতে পেরেছি যেখানে আগে 6 মাস বাকি থাকতো। এটা আমরা অনেকটাই আমাদের মানে আমরা রেগুলারাইজ করতে পেরেছি বলে আমাদের প্রশাসক বোর্ড থেকে আমরা মনে করি সমস্যা অনেকটাই মিটে গেছে বলা যায়। নিশ্চয়ই খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হলো এবং সমস্ত আলোচনা, স্যানিটারি দপ্তরের বিভিন্ন সমস্যা আছে আমি শুনলাম, ওগুলো মিটিয়ে দেওয়া যাবে এবং অবশ্যই তাদের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নিশ্চয়ই তাদের পাশে থাকবো চিরকাল, এই আশ্বাস আমরা দিলাম। সুস্মিতার পাশে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে সাধারণ মানুষেরাও। জলপাইগুড়ি কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুস্মিতা চন্দ্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 461 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আগামী দিনে ভূগোল বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছে রয়েছে তার। আনন্দচন্দ্র কলেজে তার নাম ইতিমধ্যেই কাউন্সিলিংয়ে চলে এসেছে, কিন্তু আর্থিক অসুবিধার দরুন কলেজে ভর্তি হতে পারছে না। এই খবর শোনা মাত্রই আনন্দচন্দ্র কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট সুস্মিতার পাশে দাঁড়ালো এবং সুস্মিতার আগামী দিনের পঠন পাঠনের পুরো দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা নিজেদের কাঁধে তুলে নিল। আজ সুস্মিতার বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পৌঁছে যায় এবং তাকে সম্বর্ধনা প্রদান করা হয় এবং তার হাতে আর্থিক সাহায্য প্রদান করা হলো এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের সাথে ফোনে কথা বলায় রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য দেবজিৎ সরকার এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সুস্মিতাকে শুভেচ্ছা জানায় ও তার পাশে থাকার বার্তা দেয়। আজ সুস্মিতার বাড়িতে উপস্থিত ছিলেন সদর 2 তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার মনীশ চন্দ্র, জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার শুভজিৎ ঘোষ, আনন্দচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট ইনচার্জ শুভজিৎ দত্ত, ওয়েলফেয়ার সেক্রেটারি প্রতীক দেবনাথ, ছাত্রনেতা রিজু ঘোষ, দীপঙ্কর শীল, শুভজিৎ মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও গ্রিন ভ্যালির সদস্যরা সুস্মিতার বাড়িতে গিয়ে তাকে আর্থিকভাবে সাহায্য করে আসেন, সাথে তার পাশে থাকারও দায়িত্ব নিয়েছেন তারা। এর পাশাপাশি প্রাইমারি টিচার্স রিক্রিয়েশন ক্লাব সুস্মিতার হাতে তার পড়াশোনার জন্য কিছু আর্থিক সাহায্য তুলে দিলেন। পিটিআরসি জলপাইগুড়ির সম্পাদক জয়দীপ রায় এবং এক্সিকিউটিভ সদস্য সুব্রত ভট্টাচার্য সুস্মিতার সাথে তার বাড়িতে দেখা করেন। পিটিআরসির পক্ষ থেকে তার পড়াশোনার যে কোনো সমস্যায় তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পিটিআরসি জলপাইগুড়ির সকল সদস্যরা সুস্মিতার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। এক কথায় বলতে গেলে জলপাইগুড়িবাসী মানব দরদি আজ তা আবারও প্রমাণিত হলো। কেমন লাগছে আজকে এই পিটিআরসির তরফ থেকে তোমাকে আর্থিক সাহায্য করা হলো তোমার কলেজে যাতে ভর্তি হতে হয়, তোমার কেমন লাগছে বলো? আমার ভালোই লাগছে, পিটিআরসি তরফ থেকে সাহায্য জানানো হয়েছে যে আমার পড়াশোনায় সাহায্য করা হবে, আমার ভালোই লাগছে, তাদেরকে ধন্যবাদ জানাই পিটিআরসিকে। আচ্ছা, পিটিআরসি সেক্রেটারি হিসাবে আপনি ওনাকে সমর্থিত করলেন, কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে যে এমন একটা বিষয় নিয়ে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম, জেনেই আমাদের মনে হয়েছিল যে পড়াশোনাটা হচ্ছে সবার প্রথমে থাকা উচিত। তো যে মেয়েটি এত ভালো রেজাল্ট করেছে, এত ব্রাইট ফিউচার, ওর পড়াশোনায় যাতে কোনো অসুবিধা না হয়, আমরা আমাদের সাধ্য মতো খুব অল্প হলেও আমরা ওকে সেই সাহায্য করলাম। এবং শুধু এটা নয়, আজকেই প্রথম শুরু হলো, ভবিষ্যতে যে কোনো ধরনের যদি কোনো পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা হয়, জলপাইগুড়ি প্রাইমারি টিচার্স রিক্রিয়েশন ক্লাব ওর পাশে থাকবে। উত্তরের মন সংবাদের মধ্যে দিয়ে আমরা গতকাল দেখেছিলাম যে কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি ছাত্রী, তার নাম সুস্মিতা চন্দ্র, সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 461 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেছে এবং সে আগামী দিনে জিওগ্রাফি অনার্স নিয়ে আনন্দচন্দ্র কলেজে ভর্তি হতে চায়, কিন্তু সে অর্থের অভাবে তার পারিবারিক কিছু সমস্যার জন্য তিনি ভর্তি হতে পারছে না। সেই খবর আমরা দেখেই তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। আজ আমরা আনন্দচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে তার বাড়িতে এসে তার হাতে তার ভর্তির অর্থ আমরা তুলে দিলাম, প্রদান করলাম। শুধু তাই নয়, সুস্মিতা যতদূর পর্যন্ত পঠন করতে ইচ্ছুক, সে যতদূর পর্যন্ত পঠন করবে তার সম্পূর্ণ দায়িত্ব, তার পড়াশোনার পুরো দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদ আজকে গ্রহণ করলো এবং আমাদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের সাথে সুস্মিতার কথা বলিয়ে দেওয়া হলো, তার মার সাথে কথা বললো তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয় এবং আমাদের রাজ্য সভাপতিও আশ্বাস দিয়েছে যে সুস্মিতার পাশে তিনি সবসময় রয়েছেন। শুধু রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় তার পাশে রয়েছেন, সমগ্র তৃণমূল পরিবার তার পাশে রয়েছেন। আজ আমরা তৃণমূল ছাত্র পরিষদ
সুস্মিতার পুরো পঠন পাঠনের দায়িত্বটা আমরা নিজেদের কাঁধে তুলে দিলাম। আপনার নাম এবং পরিচয়? দেবজিৎ সরকার, সদস্য, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ। 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অভিনব উদ্যোগ। শহীদ স্মরণে 13টি গাছ লাগিয়ে চিরজীবন স্মরণীয় করতে চায় 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের পুকুরপাড় এলাকায় 13টি রকমারি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন এলাকার কাউন্সিলর সন্দীপ ঘোষ। এলাকার মানুষজনকে সাথে নিয়ে পুকুরের আশেপাশে বিভিন্ন রকমের গাছের চারা লাগানো হয়েছিল। এই ধরনের উদ্যোগ গ্রহণ করার উদ্দেশ্য 13 জন শহীদ আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, আর তাদের স্মরণ করে এই ধরনের উদ্যোগ বলে কাউন্সিলর জানিয়েছেন। আজকে গাছ লাগানোর মূলত উদ্দেশ্য 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আগামী 21শে জুলাইকে কেন্দ্র করে যে 13 জন শহীদ 1993 সালে হয়েছিলেন, নো আইডেন্টি কার্ড, নো ভোটার কার্ড, নো ভোট, সেই আন্দোলন সাধারণ মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে তৎকালীন সেই সময় সেই আন্দোলনে কাণ্ডারি ছিলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে 13 জন শহীদ হয়েছিল সেই আন্দোলন করতে গিয়ে। সেই শহীদদের স্মরণে আমরা আজকে 14 নম্বর ওয়ার্ডে 13টি গাছই লাগাচ্ছি। আর গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ লাগান, প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন। এগুলোকে রক্ষা করার জন্য কি করছেন? গাছ তো অনেক লাগানোর পর দেখা যায়। হ্যাঁ, গাছ লাগানোর পর রক্ষা করার জন্য আমাদের এখানকার আশেপাশেরই আমাদের এই গলিরই সবাই আছে যারা প্রতিনিয়ত জল দিবে, প্রত্যেকদিন জল দিবে। আমিও লোক রেখে দেব, লোক রেখে আমরা জল টল দেওয়া, প্রতিদিন যেটা দরকার আছে গাছের জন্য সার দেওয়া, জল দেওয়া, সেগুলো ব্যবস্থা করব। ঘেরার ব্যবস্থা? হ্যাঁ, ঘেরার ব্যবস্থা হচ্ছে। এই বাতা দিয়ে আমরা প্রথমে আপাতত আমরা একটা বস্তা দিয়ে ঘেরা দিয়ে দিচ্ছি। আগামী দিনে আমরা বানাতে দিয়েছি, আমরা লোহার আমরা জাল টাইপের, নেট টাইপের দিয়ে আমরা ওটা দিয়ে কংক্রিটভাবে ঘেরা দেব। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। বর্ষার জন্য নদী বন্ধ, তাই সমস্যায় নদী পাড়ের শ্রমিকরা। নদী তাদের বেঁচে থাকার রসদ। টানা বর্ষণে উথাল পাথাল নদীর জলে বিপাকে নদী পাড়ের বাসিন্দারা। নদীতে ভেসে আসা পাথর ভেঙেই চলে সংসার, কিন্তু প্রবল বৃষ্টিতে জল বেড়েছে নদীতে। কাজ নেই, পেটে টান নদী পাড়ের বাসিন্দাদের। বর্ষা আসলেই ডুয়ার্সের এই মানুষগুলোর পেটে গামছা বাঁধতে হয়। বন্ধ হয়ে যায় অর্থ উপার্জনের পথ। বিকল্প কোনো পথও নেই। কেন এমন জানেন? নদীতে কি করেই বা তাদের অর্থ উপার্জনের পথ হয়? এনারা মূলত ডুয়ার্সের চেল, ঘিস, লিস, মাল নদীগুলোর উপর নির্ভরশীল। জঙ্গল লাগোয়া কিছু অংশে মহিলা থেকে পুরুষ ডুয়ার্সের এই নদীগুলি থেকে পাথর তুলে এনে সেই পাথর একত্র করে সেই পাথর হাতুড়ির বাড়ি দিয়ে ভেঙে ছোট ছোট করে বিক্রি করেই চলে সংসার। নদীতে জল বাড়লেই তাদের কপালে ভাঁজ পড়ে। কিভাবে অর্থ উপার্জন হবে এবং ঘরের দুমুঠো অন্ন আসবে তা ভেবেই মাথায় হাত পড়ে ডুয়ার্সের এই মানুষগুলোর। গত 1 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে ডুয়ার্সের সব নদী। বর্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে 3 মাসের জন্য বন্ধ করা হয়েছে এই নদীগুলো।
আর তাতেই রোজগার বন্ধ, নদীতে খেটে খাওয়া কয়েকশো মানুষের। কেউ কেউ আবার বিকল্প কাজ করে সংসার চালাচ্ছে, কেউ ধরছে নদীর মাছ, কেউ আবার বাড়ি বাড়ি লেবারি করছে। সব নদীর জল বেড়ে যাওয়ায় নদীতে নামার কোনো উপায় নেই, তাই বন্ধ রোজগার। কোনো মতে এই 3 মাস চলে তাদের সংসার। কবে নদী খুলবে সেদিকেই তাকিয়ে নদীর পাড়ের বাসিন্দারা। এখন নদী বন্ধ। এখন কি করে চলে? এই তো মাছ টাছ ধরি, সংসার চলে এটা দিয়ে? চলে না, কি করব, করতে লাগবে। এই মাছ কয় টাকায় বিক্রি হয়? বেশি তো নাই। হ্যাঁ, আজকে তো মাছই নেই, মাছ ধরতে পারিনি। কাজ কবে থেকে বন্ধ হয়ে গেল? 1 তারিখ থেকে। 1 তারিখ কেন বন্ধ করলো জানি না, বর্ষার সময় বন্ধ থাকে 3 মাস। যদি কোনো কাজের অন্য কোনো কাজ দিলে ভালো হয় সরকার? অন্য কাজ দিলে ভালো হয়। অন্য কাজ কি করতে পারিস তোরা? আমরা তো লেবারি ছাড়া কিছু কাজ জানি না। নদী থেকে এখন বালি পাথর তোলা হয় না? এখন হয় না। হয় না? সরকার বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, সেই জন্য তোদের কাজ নেই? কাজ নেই। এরকম কত লোক আছিস তোরা? আমাদের বস্তিটা পুরা। এই জায়গাটার নাম কি? এটা ওদলাবাড়ি, ক্ষুদিরামপল্লী। ঠিক আছে। কি কাজ এটা? হ্যাঁ, কি কাজ এটা? পাথর ভাঙা ভাঙি। কতদিন ধরে করেন আপনি? মেলা দিন থেকেই করি। কত করে পান? হাজিরা কত টাকা পান? হাজিরা? হ্যাঁ, হাজিরা না, এগুলো না, এইরকম পোয়া বানাবো 120 টাকা দেয়। একটা পোয়া বানাতে? হ্যাঁ। দিনে কয়টা বানাতে পারেন? দিনে পাথর থাকলে 2টা ভাঙা যায়। পাথর তো এগুলো বাইর করে 1 পো ভাঙি। নদীর থেকে আনতে লাগে নাকি পাথর? আর এই গিটি চালাই। এগুলো আপনি চলান? এইগুলো 1 পো বানালে 300 টাকা দেয়। এই পাথর কোথা থেকে আনতে লাগে? হ্যাঁ, এই পাথর কোথা থেকে আনতে লাগে? কোথা থেকে আনতে হয় পাথর? পাথরগুলো? হ্যাঁ, নদীর থেকে নিয়ে এসে তারপরে ভাঙতে লাগে। এগুলো ডাম্পিং করে থুইছিল তো একটা, ওই যে বড় কোম্পানি ডাম্পিং করে থুইছে, তাই নিয়ে যায় না কয়ে আমরা এগুলো ভাঙি আর কি। এদের সংসার চলে? হ্যাঁ। আপনার নাম? আপনার নাম? হ্যাঁ, আপনার নাম কি? নাম রহিমা খাতুন। হ্যাঁ, করি নদীতে। এখন তো আমাদের কাজ বন্ধ। কি কাজ করেন নদীতে? নদীতে গিটি চালি, মেটেল ভাঙ্গি, এই করে চলি। আর কি করবো? হ্যাঁ, গুড়ি পাথরগুলো, এইগুলো পাথর উঠাই। কতজন লোক কাজ করেন? অনেকজন। এই পাড়া মানে এই বাজার, কালী মন্দির সব এই কাজ দিয়েই চলে। এখন বর্তমানে কি আছে? এখন বর্তমান তো সবাই বসা। কিভাবে চলবেন এখন তাহলে? কিভাবে চলবো? নাই কাজ। এখন সবাই বসে আছে, সবাই বসে আছে, কারো কাজ নাই। কতগুলো ফ্যামিলি আছে এইখানে? ফ্যামিলি তো কতগুলো আমি তো তা বলতে পারবো না। অনেক লোক আছে এইখানে গ্রামে। এখন কতগুলো হবে? ক্ষুদিরামপল্লী। আপনার নাম কি? প্রতিমা রায়। মাসিক সাম্মানিক ভাতা ও বকেয়া ডিম ও সবজির টাকার দাবিতে বিক্ষোভ পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির। বৃহস্পতিবার জলপাইগুড়ি আইসিডিএস অফিসের সামনে কর্মীরা জড়ো হয়ে তাদের নিজেদের দাবিতে সোচ্চার হন। এদিন তাদের একটি দাবিপত্র মাস পিটিশন আকারে আইসিডিএস আধিকারিককে পেশ করার কথা থাকলেও আধিকারিক অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সমিতির দাবি, ডিম, সবজি ও জ্বালানির বকেয়া বিল রয়েছে 2.5 মাস ধরে। প্রতিটি জিনিসের দাম এতই বেড়ে গিয়েছে যে তাদের নিজেদের পক্ষ থেকে এই মূল্য আর মেটানো সম্ভব হচ্ছে না বলে দাবি। তাই আগামীকাল থেকে বাধ্য হয়ে সেন্টারগুলিতে ডিম, সবজি দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারিভাবে দেওয়া চাল, ডাল, তেল, লবণ দিয়ে যে খাবার তৈরি করে দেওয়া সম্ভব তাই করা হবে বলে তারা জানান। ইন্দ্রাণী দাস। আপনি কে? আমি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি সংগঠনের ব্লক ক্যাশিয়ার হিসাবে আছি। আপনাদের সমস্যা কি হয়েছে? আমাদের সমস্যা, আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের আজকে যে পর্যন্ত 2.5 মাস হিসাব করলে আমাদের বকেয়া বিল রয়েছে ডিম, সবজি, খড়ির। ঠিক আছে, সেই জন্য এই বাজার দর অনুযায়ী ডিম, সবজির এত মূল্য বেড়ে গেছে, আমাদের পক্ষে সেটা আর দেওয়া সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? সাধারণত আমরা 1 মাস চালাই, তারপরেই বিলটা পাই। সেখানে ডিমের দোকানে গিয়ে যখন আমরা বিলটা পেমেন্ট করি, তারপরেই দোকানদার আমাকে পরের মাসের বিলটা দেবে আর ডিমটা দেবে। কিন্তু এইভাবে 2 মাস 3 মাস ডিমের দামটা যদি আমরা না দিতে পারি দোকানদারকে, দোকানদারও দিতে পারছে না। এদিকে বাজারে গেলে সবজিও প্রচণ্ড দাম, সেখানে আমরা এই মুহূর্তে দিতে পারছি না। যদি রেগুলারিটি আমাদের অনারিয়াম এবং বিল
রেগুলারিটি থাকে তাহলেও আমাদের কিছুটা সম্ভব, কিন্তু এইভাবে যখন বিল আমাদের বকেয়া পড়ে যাচ্ছে সেই হিসাবে আমাদের দ্রব্যমূল্যটা এত বেশি হয়ে গেছে যার জন্য আমরা এই মুহূর্তে আর বিল দিতে পারছি না। আমাদের পাশাপাশি প্রজেক্ট মালবাজার, রাজগঞ্জ, মেটিলি এরাও এইসব কারণে সমস্ত ১৬ তারিখ থেকে ওরা বন্ধ করে দিয়েছে। যার জন্য আমরা আজকে অফিসে এসেছি কিন্তু স্যাররা উপস্থিত নেই। আমরা বলতে এসেছি যে আমরা আগামীকাল থেকে সমস্ত সেন্টারে ডিম সবজি এটা আমরা বন্ধ করে দেব। আমাদের যে সরকারি যে সাপ্লাই আছে চাল, ডাল, লবণ, তেল সেটা দিয়ে আমাদের যেটা সম্ভব সেটাই করে দেব। আপনারা কতগুলো রয়েছেন সদর ব্লকের সেন্টার? 525টা সেন্টার আছে। এই সেন্টার থেকে মূলত কি করা হয় এবং কি সেন্টারে এখানে আমাদের শিশুদের এবং গর্ভবতী প্রসূতি মায়েদেরকে আমরা পুষ্টি পরিষেবাটা দিচ্ছি, আর হচ্ছে শিশুদেরকে আমরা সেখানে প্রি স্কুল করাচ্ছি, শিক্ষা, স্বাস্থ্য, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি, রেফারেল এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, করে দিচ্ছি। টি বোর্ড অফ ইন্ডিয়ার করা সমীক্ষায় কাঁচা পাতার উৎপাদন খরচ কম উল্লেখের অভিযোগ, শঙ্কায় ক্ষুদ্র চা চাষী সংগঠন। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। উল্লেখ্য, সম্প্রতি টি বোর্ড অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি সংস্থা দিয়ে কাঁচা চা পাতার উৎপাদন খরচ সহ অন্যান্য বেশ কিছু বিষয়ে সমীক্ষা করানো হয় এবং সংস্থা দ্বারা নির্মিত তথ্য নিয়ে গত 11 জুলাই কলকাতায় বিশেষত উত্তরের ক্ষুদ্র চা চাষীদের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষে বিজয় গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা। সভায় পেশ করা তথ্য উল্লেখ করে এদিন বিজয়বাবু ক্ষোভের সঙ্গে জানান, প্রথমত ওই সংস্থার কোনো অধিকার নেই চা পাতা উৎপাদনের খরচ নির্ধারিত করার। দ্বিতীয়ত 2007 সালে করা কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় যে চা পাতার উৎপাদন খরচ 14 টাকা প্রতি কেজি উল্লেখ করা হয়েছে, সেখানে এত বছর পর সেই উৎপাদন খরচ কমে 13 টাকা কিভাবে হতে পারে, এটাই আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা ইতিমধ্যে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের সচিবের কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছি। পরবর্তী সময়ে সমস্যার সমাধান না হলে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচি গ্রহণ করার ব্যাপারে চিন্তা ভাবনা করব। আবহাওয়ার পরিবর্তনের জন্য আগে ছিল 9 মাস, এখন 6 মাস। টি বোর্ড যদি এটা করে দেয় 5 মাস হয়ে গেল, তাহলে 5 মাসে আমার উৎপাদন নিয়ে সেখান থেকে আমাকে লাভ করে আমাকে 12 মাস লেবার চালাতে হবে। এটা কখনোই সম্ভব না, এটা কখনোই ভায়াবল হবে না। তাহলে আমাদের কি হবে? আলটিমেটলি আমাদেরকে চা বাগানে শ্রমিকদেরকে আমরা 2 মাস 3 মাস আর কাজ দিতে পারবো না কুনিং এর পরে, নন প্রোডাক্টিভ মালগুলোতে। শুধু আমরা না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, বড় বাগানেরও সেম সমস্যা হবে। এবং উত্তরবঙ্গের কিন্তু অর্থনীতিতে আগামী কয়েক মাস পরে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে চলছে আমরা অনুমান করছি। আমরা টি বোর্ডের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি, পুনর্বিবেচনা করা হোক এবং যেরকম গত বছর 18 ডিসেম্বর লাস্ট ডেট ছিল সেই ঘোষণাটাকে রেখে আমাদেরকে অনুমতি দেওয়া হোক। একটা প্রশ্ন হচ্ছে কোয়ালিটির ব্যাপারে বলবে, আমরা বলছি টি বোর্ডের তার জন্য ডেডিকেটেড ফ্যাক্টরি অ্যাডভাইজার আছে, তারা সেটা দেখবে টি বোর্ড যে কে খারাপ বানাচ্ছে ভালো বানাচ্ছে। আমরা তো বলছি যারা খারাপ চা বানাচ্ছে তাদের উপরে দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক, তাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হোক, স্মল টি বোর্ডরা সেখানে সাপোর্ট দেবে। আমরা যেহেতু আজকে সারা ভারতবর্ষের উৎপাদনের 53% মানে আমরা যেহেতু অংশীদার, আর উত্তরবঙ্গের 65% অংশীদার, সুতরাং আমরাও একটা বড় দায়িত্ব আছে ভালো চা বানানোর জন্য। তা আমরা চাই সরকার এটাকে পুনর্বিবেচনা করবে এবং চা চাষিদেরকে যে আর্থিক যে ক্ষতি সেখান থেকে কিছুটা হলেও লাঘবের তারা ব্যবস্থা করবে। জলপাইগুড়িতে টানা বৃষ্টিপাতের ফলে এক প্রকার সমস্যার মুখে পড়েছিল জলপাইগুড়ির মৃৎশিল্পীরা, কারণ প্রতিমা শুকোতে সমস্যা হচ্ছিল। তবে ইদানিং ঝলমলে রোদ ওঠাতে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখে, কারণ প্রতিমা করার পর এই রোদে তা শুকোতে আর অসুবিধা হওয়ার কথা নয়। তাই শিল্পীদের এখন ব্যস্ততা তুঙ্গে। বর্তমানে শহরের বিভিন্ন কারখানাগুলিতে দুর্গা, বিশ্বকর্মা প্রভৃতি প্রতিমা গড়ার কাজ চলছে জোর কদমে। তবে পূর্বের তুলনায় বর্তমানে প্রায় সব জিনিসেরই মূল্যই বেড়েছে। স্বাভাবিকভাবেই প্রতিমার দামও আগের থেকে কিছুটা বাড়ছে বলেই দাবি একাংশ শিল্পীদের। এ বিষয়ে জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পী রতন পাল জানালেন, লাগাতার বৃষ্টিপাতের ফলে প্রতিমা তৈরির কাজে যথেষ্টই সমস্যা হচ্ছিল, এ কথা বলাই বাহুল্য। কিন্তু এখন আকাশের মেঘ কেটে যাওয়ায় কাজের গতি অনেকটাই বেড়েছে। বর্তমানে বিশ্বকর্মা ও দুর্গা প্রতিমা গড়ার কাজ চলছে, বেশ কিছু প্রতিমার অর্ডারও হয়ে গিয়েছে। তবে এই কাজে বিভিন্ন খরচ অনেক বেড়েছে।
তার মধ্যে লেবার খরচ অন্যতম। আগের মতো কারিগরও পাওয়া যায় না, তাই প্রতিটি প্রতিমারই মূল্য আগের তুলনায় স্বাভাবিক নিয়মেই বাড়ছে বলে তিনি জানান। বলবেন কয়েকদিনের লাগাতার বৃষ্টি, তারপরে কয়েকদিন লাগাতার বৃষ্টিতে তো একটু প্রবলেম হচ্ছিলই, এখন মানে বৃষ্টিটা কেটে গেল, যদিও কেটে যাওয়াতে আমাদের তো এখন ঠিকই আছে। কয়েকদিন প্রবলেম হচ্ছিল বৃষ্টির জন্য, এখন ঠিকই আছে। কি কি প্রতিমা এখন এখন দুর্গা বিশ্বকর্মা এটা নিয়ে আমরা একটু ব্যস্ত আছি। রথের মধ্যে 2-4টা অর্ডারও হয়ে গেছে, আর নতুন করে তো আমরা তৈরি করছি আর কি। আর যারা তো আছে 12 মাসে পূজা তো হয়, সবসময়ই থাকে, সেগুলো তো হয়েই যাচ্ছে। আর কিছু আছে রেডিমেড যেগুলো করি, সেগুলো এর মধ্যে অর্ডার চলে আসবে, সেগুলো তৈরি করি। এই যে মাঝে মধ্যে একটু বৃষ্টি সুবিধা হয়, অসুবিধা হলেও আর কিছু করার নাই, ওটা মানে নিয়েই কাজ করতে হয় আমাদের। হ্যাঁ, পূজার ব্যাপারে প্রস্তুতি আমরা নিচ্ছি। এখন একটু প্রবলেম আছে আমাদের, প্রবলেম যেমন মাটিরও প্রবলেম হয়। মাটি আমাদের কস্টিং খুব বেশি হয়ে যাচ্ছে বাইরের থেকে নিয়ে আসার জন্য, এখানে লোকাল মাটি খুব একটা পাওয়া যাচ্ছে না, ভালো না। দ্বিতীয়ত মূল্যবৃদ্ধি তো অবশ্যই হতে হবে, না তো উপায়ই নেই, কী করে। তারপরে লেবার একটা জিনিস, এখন তো লেবার কস্টিং অনেক বেশি, আগের মতো তার নাই, কারিগরপত্রের অভাব, কাজের নানা রকম সমস্যা রয়ে গেছে, যে কারণে দাম তো বেশি হতেই হবে না, কোনো উপায় আমাদের। সব প্রতিমারই দাম কি? হ্যাঁ, সব প্রতিমার দাম মানে যেমন আমরা যেগুলো বায়না পেয়ে গেছি আর কি, রথে তো কিছু বায়না টানা হয়, সেগুলো তো মূল্য বৃদ্ধি করে নেওয়াই হয়েছে এবং নিতেই হবে। সামনে যেগুলো আছে সেগুলোকে মূল্য বৃদ্ধি দিতেই হবে এবং নিতেও হবে, আমাদের রথে আমরা দিতেও পারবো না। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। জলপাইগুড়ি পৌরসভা মানুষের জন্য বিভিন্ন কাজ করে চলেছে। জলপাইগুড়ির মহা শ্মশান ঘাটে যে সমস্ত নোংরা আবর্জনা ছিল, এবার তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে পৌরসভা। কারণ মৃতদেহ সৎকার করার পর তার বিভিন্ন জিনিসপত্র এখানেই ফেলে চলে যায় মানুষ, ফলে অন্যদের এই সমস্ত জিনিসপত্রের জন্য চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। জলপাইগুড়ি পৌরসভা সেই সমস্ত আবর্জনা পরিষ্কারের কাজে হাত বাড়ায়, সাথে সাথে মহা শ্মশান ঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বদ্ধপরিকর তারা। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 38.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। স্থায়ীকরণ এবং বেতন সংক্রান্ত বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে পুরসভা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন সাফাই কর্মীদের। অবিলম্বে তাদের দাবি না মানলে আগামীকাল থেকে পৌরসভার সাফাই কাজ বন্ধ রাখার হুমকি। বেঁচে থাকার রসদ নদী বন্ধ হওয়ায় পেটে টান ও রোজগার বন্ধ নদী পাড়ের বাসিন্দাদের। বর্ষা শেষে কবে নদী খুলবে ও ঘরে দুমুঠো অন্নের সংস্থান হবে, আপাতত সেদিকেই তাকিয়ে তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।